So for this question, the line graph below is the subject, correct? Show is verb, and in the amount and types of fast food consumed by the Australian teenagers from 1975 to 2000, এটা হচ্ছে object. So voice change করতে হলে আমাদের প্রথমে হচ্ছে objectটা লিখতে হবে, এবং objectটা লেখার সময় we'll try to change it as much as possible. We'll try to change the words by using synonyms. Now changes in, এই কথাটা হচ্ছে যেভাবে আছে ওইভাবেই থাকবে, কারণ এটা চেঞ্জ করা যাবে না। Changes in the amount and type. Amount মানে হচ্ছে কি পরিমাণ, অ্যামাউন্টের জায়গায় আমরা কোয়ান্টিটি ইউজ করতে পারি। Pen, number of pen, number of people, number of chairs, number of table, amount of water, amount of sugar, amount of money, amount of knowledge, amount of energy, amount of electricity. Nice. So changes in, এখানে অ্যামাউন্টের জায়গায় আমরা কোয়ান্টিটি লিখতে পারি, তাই তো, সিনোনিম হিসাবে। Changes in the quantity, quantity and type এর জায়গায় আমরা kind লিখতে পারি, quantity and the kind of fast food consumed by Australian teenagers. এইটারে সে হচ্ছে বদলায় লিখছে which was consumed, which is nice, right? Passive voice লিখছে which was consumed, which was consumed by Australian teenagers. এর জায়গায় সে লিখছে by the teenagers of Australia. Right? That's the correct way to say it. তারপরে এখানে লেখা আছে from 1995 to 2000. আমরা জানি যদি from to থাকে তাহলে আমরা হচ্ছে between এবং and লিখব। আমরা লিখলাম between what? 1975 and 2000. বুঝা গেছে? All we did, we just changed the voice. Right? Voice চেঞ্জ করার সময় প্রথমে হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে লিখতে, আমরা অবজেক্টটা সাবজেক্ট বানিয়ে লিখলাম। এখানে সাবজেক্ট হচ্ছে কোশ্চেন দিয়ে থাকা, এখানে সাবজেক্ট হচ্ছে the line graph below, right? Show হচ্ছে verb, আর changes in the amount and type of fast food consumed by Australian teenagers from 1975 to 2000, এটা হচ্ছে অবজেক্ট। আমরা প্রথমে অবজেক্টটা লিখলাম, বাট অবজেক্টটা লেখার সময় উইল ট্রাই টু চেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সিনোনিম ইউজ করার মাধ্যমে, যেটা আমরা করলাম। নাইস। এরপর হচ্ছে একটা বি ভার্ব হতে হবে, তাই তো? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বাট এখানে প্রত্যেকটা কোয়েশ্চন হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকবে। যেমন এখানে শোজ লেখা আছে, যার মানে কোয়েশ্চনটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে থাকলে বি ভার্বগুলো হবে এম, ইজ, আর। তো এই এম, ইজ, আর এর মধ্যে এখানে আমরা কোনটা লিখবো? এম তো লেখা যাবে না, কারণ এম শুধু আই এর সাথে হয়। ইজ এবং আর নিয়ে প্রবলেম। ইজ হচ্ছে সিঙ্গুলার হলে, আর হচ্ছে প্লুরাল হলে। এখানে প্লুরাল নাকি সিঙ্গুলার? প্লুরাল, কারণ এখানে মেইন জিনিসটা হচ্ছে কি? চেঞ্জেস। যেহেতু চেঞ্জেস মানে অনেকগুলো চেঞ্জ, এই জন্য আর হবে। নাইস। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। শো এখানে আছে, শো ভার্বের পাস্ট পার্টিসিপল। শো আমরা লিখতে পারবো, বাট আমরা গত ক্লাসেই দেখছি যে শো এর জায়গায় আমরা 3-4টা ভার্ব লিখতে পারি, অনেকগুলো লিখতে পারি, আমরা 3-4টাই শিখবো। যেমন ইলাস্ট্রেট, ডেমনস্ট্রেট, ডেপিক্ট, কম্পেয়ার, রাইট? ইলাস্ট্রেট আর ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা, ডেপিক্ট মানে হচ্ছে বর্ণনা করা, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা। তো এখানে যে কোনো একটা লেখা যাবে, তো আমরা ইলাস্ট্রেট লিখলাম। ইলাস্ট্রেটের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। ইলাস্ট্রেটের পাস্ট পার্টিসিপল হবে ইলাস্ট্রেটেড। আন্ডারস্টুড? ইয়া, ইলাস্ট্রেটেড। তারপর হচ্ছে দেব আমরা বাই, এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে দ্য লাইন গ্রাফ বিলো, এবং এই জায়গাটা আমরা সবসময় লিখবো দ্য গিভেন লাইন গ্রাফ, অথবা যদি বার চার্ট থাকে তাহলে হবে দ্য গিভেন বার চার্ট, এরকম। তো এখানে লাইন গ্রাফ আছে, সো আমরা লিখবো দ্য গিভেন লাইন গ্রাফ। বিলোটা লেখা দরকার নেই। গিভেন লাইন গ্রাফ মানে যে লাইন গ্রাফটা দেওয়া আছে, তো এখানে বিলো লেখার দরকার নাই। নাইস। তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। আন্ডারস্টুড? অলরাইট। গত ক্লাসে আমরা শিখছিলাম
যে সামারিতে আমরা কি কি লিখবো? সামারিতে আমরা লিখবো হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ, কারেক্ট? ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জ লিখবো লাইন গ্রাফের ক্ষেত্রে, কোনটা কোনটা বাড়ছে আর কোনটা কোনটা কমছে। গ্রাফের দিকে তাকাও লেডিজ এন্ড জেন্টলম্যান, এন্ড টেল মি কোনটা কোনটা বাড়ছে আর কোনটা কোনটা কমছে। Nice. Now let's look at the question. এখানে দেখা গেছে তিনটা খাবারের নাম দেওয়া আছে, তিনটা ফাস্ট ফুডের নাম দেওয়া আছে। একটা হচ্ছে পিৎজা, একটা হচ্ছে ফিশ এন্ড চিপস, একটা হচ্ছে হ্যামবার্গার। The blue one is pizza, the red one is fish and chips, and the green one is hamburgers. Now এখানে কি আছে? নিচের যে নাম্বারগুলো 1975, 1980, 1985, 1990, 1995 and 2000 এগুলো হচ্ছে ইয়ার্স, লেখাই আছে এখানে ইয়ার্স। আর বাম পাশের নাম্বারগুলো 20, 40, 60, 80, 100, 120 এগুলো হচ্ছে নাম্বার অফ টাইমস ইটেন পার ইয়ার। নাম্বার অফ টাইমস ইটেন পার ইয়ার। আমরা যে লাইন গ্রাফে নিয়ে কাজ করছিলাম ওই দিন, ওইখানে ছিল যে অ্যামাউন্ট না প্রাইস ইন টাকা, রাইট? তারপরটা যেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম ওইটা ছিল নাম্বার ইন থাউজেন্ডস। এরকম বলে দেওয়া থাকবে যে এই নাম্বারগুলো কি মিন করতেছে। এইখানে এই নাম্বারগুলো মিন করতেছে নাম্বার অফ টাইমস ইটেন পার ইয়ার, বছরে কতবার খাওয়া হয়েছে। তার মানে 20 মানে 20 টাইমস পার ইয়ার, বুঝা গেছে? 20 বার খাওয়া হয়েছে। 40 মানে হচ্ছে 40 টাইমস পার ইয়ার, 40 বার খাওয়া হয়েছে। এতটুকু আমরা বুঝতে পারছি, কারেক্ট? তাহলে এই যে পিৎজার যে ব্লু লাইনটা বাড়ছে, তাহলে এটা কি পিৎজা বাড়তেছে নাকি পিৎজা যে খাওয়া হয়েছে এর পরিমাণ? এক্স্যাক্টলি, তার মানে দ্য কনজাম্পশন অফ পিৎজা বাড়ছে, তাই তো? দ্য কনজাম্পশন অফ পিৎজা বাড়ছে। নাইস। হ্যামবার্গার যে বাড়তেছে গ্রিন লাইনটা, এটা হ্যামবার্গার বাড়তেছে না, দ্য কনজাম্পশন অফ হ্যামবার্গার বাড়তেছে। এই জিনিসটা বুঝতে হবে, গ্রাফের দিকে থাকায়া সাবজেক্টটা ডিটারমাইন করতে হবে কি বাড়তেছে। শুধু পিৎজা দিতে তার মানে পিৎজা ইজ নট ইনক্রিজিং, দ্য কনজাম্পশন অফ পিৎজা ইজ ইনক্রিজিং। এই অংশটা বুঝতে পারছি কিনা সবাই? নাইস। তাহলে সামারিতে আমরা লেখবো শুধু ইনক্রিজ আর ডিক্রিজ। আমরা এখানে দেখতে পেলাম যে পিৎজা, কনজাম্পশন অফ পিৎজা এন্ড দ্য কনজাম্পশন অফ হ্যামবার্গার্স ইজ ইনক্রিজিং, এই দুটো আমরা লিখলাম। আর হচ্ছে কনজাম্পশন অফ ফিশ এন্ড চিপস কমছে, ডিক্রিজ হয়েছে। ওকে, তাহলে এটা আমরা লিখবো। আচ্ছা, এটাকে লিখি। সো মনে আছে কিনা জায়গা প্রথম ক্লাসে আমি বলছিলাম চারটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। কোহেরেন্স মানে হচ্ছে ফ্লো, আর হচ্ছে প্যারাগ্রাফিং, এটা হচ্ছে কোহেশন, রাইট? আর কোহেরেন্স হচ্ছে ট্রানজিশন, তারপর হচ্ছে রেফারেন্স ইউজ করা, তাই তো? আমি দেখাইছিলাম যে কিছু কোহেসিভ ডিভাইস আছে যেগুলো ইউজ করতে হয় যখন আমরা একটা প্যারাগ্রাফ থেকে অন্য প্যারাগ্রাফে যাব, অর্থাৎ যখন আমরা একটা টপিক থেকে অন্য টপিকে যাব। অলরাইট, সো আমরা যখন ইন্ট্রোডাকশন লিখছি, এখন হচ্ছে সামারি লিখবো আর একটা প্যারাগ্রাফ, তো আমাদেরকে একটা কোহেসিভ ডিভাইস ইউজ করতে হবে। আন্ডারস্টুড? সো এই কোহেসিভ ডিভাইসটা হবে ওভারঅল, সবকিছু মিলায়। Overall, it can be seen that এটা দেখা যায় যে overall it can be seen that এটা দিয়ে আমরা সব সময় সামারিটা শুরু করব। অলরাইট, আমি আগেই বলছি যে আমরা শুধু একটা মাত্র টাস্ক পয়েন্ট হচ্ছে এক্সামে লিখবো, তো আমরা যে কোনো একটা স্টাইল হচ্ছে পারফেক্ট করবো, যেখানে হচ্ছে আর মিস্টেক যেন না হয়। সো ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, ওভারঅল এটা দেখা যায় যে কি দেখা যায়, দ্য কনজাম্পশন, রাইট? এই যে কনজাম্পশন ওয়ার্ডটা, এটা কি বানাইছে নাকি কোয়েশ্চনে আছে? এই যে টাইটেলও আছে, কনজাম্পশন অফ ফাস্ট ফুড। টাইটেল কি দেখছো, খেয়াল করছো? দ্য কনজাম্পশন অফ পিৎজা, আচ্ছা, অফ পিৎজা আর হামবার্গার দুইটাই বাড়ছে তো। তাহলে আচ্ছা, একটা জিনিস কি তোমরা জানো? লেট মি শো ইউ বোথ এন্ড। এটা মানে কি? দুইটাই, রাইট? 2 out of 2। ওকে, এইটার এটা মানে কি? দুইটার মধ্যে একটা, তাহলে 1 out of 2। নাইদার নট, এটা মানে কি? কোনটাই 0 out of। অলরাইট,
সো এখানে দুইটা পিৎজা এবং হামবার্গার দুইটাই বাড়তেছে, সো এখানে এজন্য আমরা বোথ এন্ড এই স্ট্রাকচারটা ইউজ করব। বোথ পিৎজা এন্ড হামবার্গার overall it can be seen that the consumption of both pizza and hamburgers now আমরা লিখতে পারি যে ইনক্রিজ হয়েছে, which is okay, তোমরা লিখতে পারবে, বাট ইনক্রিজ এর মানে হচ্ছে কি বৃদ্ধি পাওয়া, তাই তো? এটা সুন্দর করে লেখার জন্য একটা ওয়ার্ড আছে, তার নাম হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড। আপওয়ার্ড ট্রেন্ড মানে কি জানো? আপওয়ার্ড ট্রেন্ড মানে হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবর্তন, আর ডাউনওয়ার্ড WA কিন্তু রিমেম্বার ও না, ডাউনওয়ার্ড ট্রেন্ড এর মানে হচ্ছে নিম্নমুখী পরিবর্তন। ওকে, তো এখানে আমরা সুদা সাদা হচ্ছে লিখতে পারবো যে দা কনজাম্পশন অফ বোথ পিৎজা, অফ লাগাই দেবা ভাই, দাও অফ। আমরা তো সুদা সাদা লিখতে পারবো এখানে দা কনজাম্পশন অফ বোথ পিৎজা এন্ড হামবার্গার ইনক্রিজড, এটা লেখা যাবে, বাট সুন্দর হবে আমরা যদি লিখি দ্য কনজাম্পশন অফ বোথ পিৎজা এন্ড হামবার্গার্স শোড, দেখাইছে কি দেখাইছে, এন আপওয়ার্ড ট্রেন্ড, একটা ঊর্ধ্বমুখী পরিবর্তন দেখাইছে। সুন্দর। So overall it can be seen that the consumption of both pizza and hamburgers showed an upward trend, একটা ঊর্ধ্বমুখী পরিবর্তন দেখাইছে, showed an upward trend, alright? You see এই যে আপওয়ার্ড ট্রেন্ড দেখাইতেছে, তাই তো? এখন আমরা যেটা লিখবো এটা হচ্ছে ডাউনওয়ার্ড ট্রেন্ড, নিম্নমুখী পরিবর্তন। আমরা কি করতেছি, টপিক চেঞ্জ করতেছি, ঠিক আছে? তাই এখানে আবার একটা কোহেসিভ ডিভাইস ইউজ করতে হবে, এবং সেই কোহেসিভ ডিভাইস হবে হোয়াইল অথবা হোয়ারেজ, দেখুন একটা হোয়াইল অথবা হোয়ারেজ, এইভাবে লিখবো না, দেখুন একটা লিখবো, তোমাদের রেফারেন্সের জন্য আমি দুইটাই লিখে দিলাম। So overall it can be seen that the consumption of both pizza and hamburgers showed an upward trend, while now again যদি এখন লিখবা না, এই জিনিসটা বোঝার চেষ্টা করো, এখন যদি again যদি আমি লিখি এই জিনিসটা while অথবা whereas the consumption, এটা লিখবা না তোমরা, এক মিনিট, the consumption of fish and chips, এখানে আবার আমরা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখাবো না, এখানে ডিক্রিজ দিলে যাতে একই রকম জিনিস না হয়, ডিক্রিজড। এই যে দেখো এখানে আমরা লিখলাম দ্য কনজাম্পশন অফ ব্লা ব্লা ব্লা, এখন আবার লিখলাম দ্য কনজাম্পশন অফ ব্লা ব্লা ব্লা। এই যে রিপিটেশন, এই জিনিসটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, আমরা তো রেফারেন্স ইউজ করব। সো এখানে দ্য কনজাম্পশন অফ না দিয়ে আমি যদি লিখি while the number for fish and chips এর জন্য নাম্বারটা কমছে, ডিক্রিজ হয়েছে, এই নাম্বার বলতে কি কনজাম্পশনই বোঝাচ্ছে। সো ইউজ ইউর ব্রেন এন্ড উইল ট্রাই টু ভেরি as much as possible। ভেরি করা মানে কি, VERY, এটা মানে হচ্ছে খুব, তাই তো? আর VARY এটা মানে কি, ভিন্ন হওয়া। নাইস। সো উইল ট্রাই টু ভেরি as much as possible। আমরা বলছিলাম সামারিতে আমরা ইনক্রিজ আর ডিক্রিজ লিখবো, ইনক্রিজ আর ডিক্রিজ আমরা লিখলাম। ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট the consumption of both pizza and hamburgers showed an upward trend, while or whereas the number for fish and chips decreased। এগুলা past tense হবে, তাই তো? এগুলা past tense হবে, কারণ যেহেতু এই যে 1975 থেকে 2000 সাল, প্রত্যেকটা সালই হচ্ছে অতীতকালেই আছে। এরপর হচ্ছে আমি বলছিলাম উইল ট্রাই টু লুক ফর এনিথিং নোটিসেবল, তাই তো? গ্রাফের দিকে থাকাও সবাই, এখানে দেখো যে আর কিছু হচ্ছে লক্ষণীয় পাওয়া যায় কিনা। এই দেখো পিৎজার ক্ষেত্রে খেয়াল করলে দেখবা যে এটা শুধু বাড়ছে এবং একটু সময় স্থির ছিল, ওকে? হামবার্গার ক্ষেত্রে এটা বাড়ছে এবং একটু সময় এটা স্থির ছিল, এটা লক্ষণীয় বিষয়, ঠিক আছে? আরেকটা বিষয় এখানে আছে, দেখো এই হামবার্গার হচ্ছে শুধু বাড়ছে অথবা জায়গায় ছিল, পিৎজারও সেম, শুধু বাড়ছে অথবা জায়গায় ছিল, কোন জায়গায় কমেনি। বাট ফিশ এন্ড চিপস দেখো ওভারঅল কমছে, বাট এখানে মাঝখানে কিন্তু আবার বাড়ছিল, এটা একটা ডিফারেন্ট জিনিস, নোটিসেবল জিনিস। তো এখানে দুইটা যে কোনো একটা আমরা মেনশন করলেই হচ্ছে।
সো এই দুইটার মধ্যে সব সিগনিফিকেন্ট হচ্ছে এই যে ফিশ এন্ড চিপস এর বিষয়টা, যেটা হচ্ছে স্মুথলি শুধু কমে নাই বাট মাঝখানে বাড়ছে। আমি কি বলতে পারছি বিষয়টা? অলরাইট, তাহলে এই বিষয়টা আমরা এখানে জুড়ে দেব। হাউএভার দ্য ফিগার হচ্ছে নাম্বারের সিনোনিম, তাই তো? দ্য ফিগার এবং দ্য নাম্বার সেম জিনিস। হাউএভার কমা দিবা, এটা কমা কিন্তু। হাউএভার দ্য ফিগার অফ, এখানে দেখো আবার আমরা লিখতে পারবো ফিশ এন্ড চিপস, রাইট? লিখবা না এই জিনিসটা, একটু ওয়েট করো। হাউএভার দ্য ফিগার অফ ফিশ এন্ড চিপস rose for a certain period of time. Rose মানে বৃদ্ধি পাইছিল for a certain period of time, একটা নির্দিষ্ট সময় জুড়ে। এই পিরিয়ডটা কি? এই যে রিমেম্বার, আমরা এই যে নিচের কিছু হচ্ছে আমরা মেনশন করি নাই, এই কোনো নাম্বার আমরা মেনশন করি নাই। সামারিতে আমরা কোনো নাম্বার মেনশন করব না। যদি মাঝে মাঝে দেখা যাবে বার চার্টের ক্ষেত্রে, টেবলের ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যাবে যে এই সালটা হচ্ছে ক্রাইটেরিয়া হিসেবে ব্যবহার করা হয়, তখন হচ্ছে আমাদেরকে সাল মেনশন করতেই হবে, দ্যাটস এন এক্সেপশন। আদারওয়াইজ আমরা সামারিতে কোনো নাম্বার মেনশন করব না। নো, এটা লিখে রাখো নোটে, নো নাম্বার উইল বি মেনশনড ইন সামারি। সামারিতে কোনো নাম্বার আমরা মেনশন করব না। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, আচ্ছা লিখে ফেলো, নো নাম্বার শুড বি মেনশনড ইন সামারি। সামারিতে কোনো নাম্বার মেনশন করব না। নাইস। বাট লক্ষণীয় বিষয় যেটা এখানে, লেডিজ এন্ড জেন্টলম্যান, এই যে ফিশ এন্ড চিপস লাগে রিপিট দিয়ে আমরা করতে পারবো না, এটা কিন্তু না। ডোন্ট গেট মি রং, অফকোর্স উই উইল রিপিট, বাট মাঝখানে একটা গ্যাপ থাকে, রাইট? একটা দুইটা ভিন্ন জিনিস ইউজ করার পরে হচ্ছে আমরা আবার সিমিলার জিনিস ইউজ করতে পারবো। তো এখানে আমরা লিখলাম ফিশ এন্ড চিপস, পরের লাইনে আবার ফিশ এন্ড চিপস। এটা শুনতেও ভালো লাগে না। আমরা কমিউনিকেশনের সময় এইভাবে কথা বলি না। তো এখানে দ্য ফিগার অফ ফিশ এন্ড চিপস না লিখে আমি যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে লেটার, সরি শুধু লেটার না, দ্য লেটার। The figure of the later rose for a certain period of time. Later মানে হচ্ছে পরবর্তীটা। প্রথমে আমরা হচ্ছে লিখছি পিৎজা এবং হামবার্গার নিয়ে, এবং ফিশ এন্ড চিপস হচ্ছে পরবর্তীতে লিখছি। তো পিৎজা এবং হামবার্গার হচ্ছে ফরমার, পূর্বের, আর লেটার হচ্ছে পরবর্তী, পরের। তো লেটার বলতে যখন এখানে যখন আমরা লেটার লিখবো তখন এক্সামিনার বুঝবে যে আমরা ফিশ এন্ড চিপস এর কথা বলতেছি। দুইটা ওয়ার্ড, লেট মি রাইট ইট। একটা হচ্ছে ফরমার, ফরমার মানে হচ্ছে আগের অথবা পূর্বের, আগের। আর একটা হচ্ছে লেটার, লেটার মানে হচ্ছে পরের। অলরাইট, সো আমরা দ্য ফিগার অফ ফিশ এন্ড চিপস না লিখে আমরা লিখলাম দ্য ফিগার অফ দ্য লেটার রোজ ফর আ সার্টেন পিরিয়ড অফ। দেখো, overall it can be seen that the consumption of both pizza and hamburgers showed an upward trend, while the number for fish and chips decreased. However, the figure of the latter rose for a certain period of time. পরবর্তীটার ফিগারটা কিছু সময়ের জন্য বৃদ্ধি পাইছে। This is a high quality summary. Understood? So আমরা এইভাবে কোনটা বাড়ছে এটা মেনশন করব, কোনটা কমছে সেটাও মেনশন করব। এরপরে হচ্ছে আমরা গ্রাফের দিকে তাকায় দেখব যে আর কোনো কিছু নোটিসেবল আছে কিনা মেনশন করার মতো। ওয়ার্থ মেনশনিং, ওয়ার্থ মানে কি জানো? যোগ্য। নাইস, আন্ডারস্টুড? মিটাইলাম। যত বেশি ভোকাবুলারি শিখবা, সিনোনিম কি ওয়ার্ড না, ভোকাবুলারি। তোমরা তো ভোকাবুলারি ওই যে কেমিস্ট্রি শিখতেছি প্রতিদিন। আমি তোমাদের একটা বিষয় বোঝানোর চেষ্টা করি। লেটস সে আমি হচ্ছে আজকে জিমে গেলাম, জিম থেকে এসে আমি হচ্ছে আয়নার সামনে দাঁড়াইলাম, আমার কোনো বডি মডি কিচ্ছু নেই। আমি বললাম না,
এই 2 ঘন্টা খামার হচ্ছে এক্সারসাইজ করে আসলাম, আমি কালকে থেকে হচ্ছে জিমে যাব না। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? I have to compare myself between today and the version after 1 month. Then I will see some changes. এই যে আজকে হচ্ছে আমি জিমে গেলাম এবং এসে হচ্ছে আয়নার সামনে দাঁড়ালাম, কোনো পরিবর্তন আমি দেখলাম না, আসলে কি কোনো পরিবর্তন হয় না? অবশ্যই হয়েছে, যারা তুমি দেখো নি। এক্স্যাক্টলি। সো এই যে আমরা ভোকাবুলারি শিখতেছি, এই যে প্রতিদিন রিডিং করতেছি, এগুলোতে দেখা যাবে না। 1 মাস পরে হচ্ছে কম্পেয়ার করা যায়, 1 মাস আগে হচ্ছে তুমি কিভাবে রিডিং করতে আর 1 মাস পরে হচ্ছে তুমি কিভাবে রিডিং করতেছো। 1 মাস আগে তুমি কয়টা শব্দ জানতা আর 1 মাস পরে কয়টা শব্দ জানো। মুভিং অন, বডি প্যারাগ্রাফ 1, পরের প্যারাগ্রাফটা। বডি প্যারাগ্রাফ 1 এ আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা হচ্ছে সিমিলার লাইনস গুলা লিখবো, যে যে লাইনের মধ্যে সিমিলারিটি আছে, মিল আছে। এখানে 3টা লাইন আছে, একটা হচ্ছে পিৎজা, একটা হচ্ছে হামবার্গার, একটা হচ্ছে ফিশ এন্ড চিপস। এই 3টা লাইনের মধ্যে কোন কোন লাইনের মধ্যে সিমিলারিটি আছে? আই মিন দেখাই যাচ্ছে, রাইট? পিৎজা এন্ড হামবার্গার মধ্যে মিল আছে, কারণ কি পিৎজা এবং হামবার্গার বাড়তেছে। তার মানে হচ্ছে এই দুইটা আমরা হচ্ছে বডি প্যারাগ্রাফ, এবং এগুলা লেখার বিভিন্ন পদ্ধতি আমরা শিখছি। আমরা নাউন ওয়ে শিখছি, আমরা ভার্ব ওয়ে শিখছি, ফ্রম টু দিয়ে লেখা শিখছি, বাই দিয়ে কিভাবে লেখা সেটা শিখছি, অফ দিয়ে লেখা কিভাবে লিখতে হয় সেটাও আমরা শিখছি। এগুলো হচ্ছে এই যে জ্ঞান আহরণ করছো গত 3 দিন ধরে, এটা হচ্ছে অ্যাপ্লাই করবো এখন। অলরাইট, ওকে, লেটস স্টার্ট। আমরা শুরু করব হচ্ছে হামবার্গার দিয়ে। ওকে, না হামবার্গার দিকে তাকাও সবাই, তাহলে দেখতে পাবা যে 1975 থেকে 1985 পর্যন্ত একভাবে বাড়ছে, তাই তো? 1985 থেকে 1995 পর্যন্ত বাড়ছে, বাট স্পিডটা একটু কম। তাইলে আমি যে রেফারেন্সটা দিছিলাম, এই যে ড্রামাটিক্যালি, শার্পলি, সিগনিফিকেন্ট, ওইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি 1975 থেকে 1985 পর্যন্ত কিভাবে বাড়ছে? শার্পলি বা সিগনিফিকেন্টলি অথবা সাবস্টেনশিয়ালও বলা যেতে পারে, বাড়ছে। নাইস। আর 1985 থেকে 1995 পর্যন্ত কিভাবে বাড়ছে? মডারেটলি। এক্সিলেন্ট। আর 1995 থেকে 2000 সাল পর্যন্ত এটা স্থির ছিল, না ওইটা বাড়ে না, এটা স্থির ছিল। না, তাহলে 3টা ব্রেকিং পয়েন্ট আছে, এগুলোকে ব্রেকিং পয়েন্ট বলে। একটা হচ্ছে ওইটা ইগনোরেবল, ওইটা মানে প্রিন্টিং মিস্টেক, ওইটা বাড়ে নাই, ওইটা স্থির ছিল, জায়গায় ছিল। মুভিং অন, তো এখানে হচ্ছে 3টা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। একটা হচ্ছে 1975 থেকে 1985 পর্যন্ত, একটা হচ্ছে 1985 থেকে 1995 পর্যন্ত, আর একটা হচ্ছে 1995 থেকে 2000 সাল পর্যন্ত। 3টা ব্রেকিং পয়েন্ট, 3টা ব্রেকিং পয়েন্টকে আমরা আলাদা আলাদা ভেঙে ভেঙে দেখবো। আন্ডারস্টুড? লেটস সি। সো আমরা একটা হেডার দেব, স্টার্টার দেব, এটাকে বলা হচ্ছে টপিক সেন্টেন্স। এখানে আমি করে আসতেছি, বাট আমরা সামারি লিখলাম, এখন বডি প্যারাগ্রাফ 1 শুরু করবো। তার মানে কি আরেকটা কোহেসিভ ডিভাইস আমাদের দিতে হবে। এই কোহেসিভ ডিভাইস শুধু ওয়ার্ড না, একটা সেন্টেন্সও হতে পারে। যেমন এক্ষেত্রে হচ্ছে একটা সেন্টেন্স কোহেসিভ ডিভাইস হিসেবে কাজ করবে, যার নাম হচ্ছে লুকিং ইনটু মোর ডিটেইল, আরো বিস্তারে দেখার। হ্যাঁ, সবসময় বডি 1 এটা দিয়ে আমরা শুরু করবো, লুকিং ইনটু মোর ডিটেইল। বিভিন্ন ওয়ে আছে, আই মিন ইউ ক্যান রাইট এক্স্যাক্টলি। আমরা একটা নির্দিষ্ট স্টাইল ফলো করব যেন এখানে কোনো মিস্টেকস না হয়। ডিটেইল, লুকিং ইনটু মোর ডিটেইল। অলরাইট, তো কি দেখা যায়, আমরা একটা হেডার দেব যেটা বলে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স আমি লিখি, তারপর বুঝতে পারবে। এটা শুনতে সাউন্ড হচ্ছে কঠিন মনে হচ্ছে, বাট যখন লিখবো তখন দেখবো এটা সহজ জিনিস। তো টপিক সেন্টেন্সটা হচ্ছে এরকম। হ্যাঁ, কমা হবে। hamburgers were eaten, হামবার্গার খাওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস, তাই তো? hamburgers were eaten, কতবার খাওয়া হয়েছিল হামবার্গার 1975 সালে? নাইস, 10 times per year in 1975। আমরা জানি যে আমরা পরিবর্তনটা লিখি ফ্রম টু ব্যবহার করে, ব্লা ব্লা ব্লা, যাই হোক, কিন্তু এখানে আমরা পরিবর্তনটা লিখি না। এখানে শুধু হচ্ছে আমরা একটা স্টার্টার দিলাম, একটা টপিক সেন্টেন্স দিলাম যে এখান থেকে শুরু হয়েছে। 1975 সালে 10 বার খাওয়া হয়েছিল এবং শুরুটা হচ্ছে এখান থেকে, স্টার্টিং পয়েন্ট দিলাম। এখানে কোনো পরিবর্তন দেখায় না। নাও এরপর হচ্ছে আমরা পরিবর্তনটা দেখাবো। পরিবর্তনটা কি? 1975 থেকে 1985 সালের মধ্যে, তাই তো? কারণ কি দেখো, 1975 থেকে 1980 সালের মধ্যে আমরা লিখবো না, আমরা সরাসরি 1975 থেকে 1985 চলে যাবো।
কারণ হচ্ছে 1975 থেকে 1985 পর্যন্ত একইভাবে বাড়ছিল, ওদের স্পিডটা সেম ছিল, এজন্য হচ্ছে আমরা 1980 মাঝখানে স্কিপ করতে পারবো। আর কিভাবে বাড়ছে আমরা বললাম, শার্পলি বাড়ছে, তাই তো? অলরাইট, দেন তারপর কি হয়েছে? দেন দ্য নাম্বার, সংখ্যাটা কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, তাই তো? ইনক্রিজ কিভাবে ইনক্রিজ হয়েছে? শার্পলি, ইনক্রিজ শার্পলি। এখন থামাও লিখবা না। এরপর আমরা শিখছিলাম ফ্রম টু, তাই তো? লিখবা না একটা মিনিট। তাহলে ফ্রম কত থেকে? 10 টাইমস পার ইয়ার, 10 টাইমস টু 85 টাইমস, না 85, আমি আসতেছি এখানে। 80 কেমনে হবে? 80 তো আছে, 85। এইরকম যদি জগরা করার বিষয় হয় তাহলে হচ্ছে 82 লেখার দরকার নাই, 80 লেখার দরকার নাই, অ্যাবাউট 85 লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এই সংখ্যার 1-2 উপর নিচে হওয়ার জন্য তোমার নাম্বার কাটবেন, যদি স্পেসিফিকলি দেওয়া না থাকে নির্দিষ্ট। এখন এই লাইনের মধ্যে যদি থাকে আর তুমি লেখো 82 আর 83, তাহলে হচ্ছে পয়েন্ট কাটবে। এখন এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই লাইনটা হচ্ছে 80, রাইট? কিন্তু যদি নির্দিষ্ট করে দেওয়া না থাকে তাহলে 1-2 উপর নিচে হওয়ার জন্য তোমার পয়েন্টস কাটবে না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউ জাস্ট অ্যাড অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড এন্ড ইউ উইল বি ফাইন। মুভিং অন, লিখবা না, আমি বলছিলাম increase sharply from 10 times to about 85 times per year between and 1985। এটা হচ্ছে কনভেনশনাল ওয়ে যেটা আমরা শিখছিলাম, কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে একটা সমস্যা আছে, দুইটা সমস্যা আছে। কেউ কি খুঁজে বের করতে পারবা? নাইস, এই যে 10 টাইমস এখানেও লিখছি, পাই গেল, এখানেও আছে, এখানে আবার আমরা লিখি 10 টাইমস। 1975 সালে যে 10 বার খাওয়া হয়েছিল এই জিনিসটা আমরা অলরেডি লিখে ফেলছি, তাহলে এখানে আবার যে 1975 সালে 10 বার খাওয়া হয়েছিল এটা কি লেখার দরকার আছে? বুঝতে পারছি বিষয়টা? তো এজন্য আমরা এইভাবে না লিখে একটু পরিবর্তন করে লিখি, যেটা হচ্ছে ইনক্রিজ শার্পলি লেখো, তারপর ফ্রমটা লেখার দরকার নাই, কততে আছে এটা আমরা অলরেডি জানি, রাইট? সরাসরি আমরা 2 তে লিখে ফেলবো, কত পর্যন্ত? increase sharply to about 85 times per year, কত সালে? in 1985। কারণ 1975 সালে 10 বার ছিল, এটা অলরেডি আমরা লিখে ফেলছি, তো এজন্য আবার ফ্রম দিয়ে 10 times in 1975 লেখার দরকার নাই, আমরা সরাসরি 2 টা লিখে ফেলবো, কত পর্যন্ত বৃদ্ধি পায় ওইটা। So looking into more detail, hamburgers, yes, like that, sorry guys. Hamburgers were eaten 10 times per year in 1975. Then the number increased sharply to about 85 times per year in 1985. অথবা এই যে 1975 থেকে 1985 পর্যন্ত সময়ের গ্যাপটা কত? আচ্ছা দরকার নাই, আচ্ছা এটা পরে আসতেছি আমরা, হ্যাঁ 10 ইয়ার্স লিখবো পরে। আচ্ছা তারপর কি হয়েছে দেখো, 1985 হচ্ছে 85 টাইমস পার ইয়ার ছিল, তারপর মডারেটলি বৃদ্ধি পেয়ে 1995 তে হয়েছে 100, তাই তো? অলরাইট, নাইস। সো এটা আমরা ভার্ব ওয়েতে লিখছি, ইনক্রিজড শার্পলি, ভার্ব ইউজ করছি, অ্যাডভার্ব ইউজ করছি, এখন আমরা নাউন ওয়েতে লিখব। এটা কিভাবে বৃদ্ধি পাইছে? মডারেটলি, তাই তো? তাহলে লিখবো দেয়ার ওয়াজ, ও এখানে একটা শব্দ ইউজ করো, শব্দটা হচ্ছে সাবসিকুয়েন্টলি। সাবসিকুয়েন্টলি মানে কি জানো? কি? পরবর্তীতে, হ্যাঁ পরবর্তীতে, এটা হচ্ছে মিনিং। তো সাবসিকুয়েন্টলি এটা একটা কোহেসিভ ডিভাইস হিসেবে কাজ করছে, রাইট? পরবর্তীতে কি হয়েছে আমরা নাউন ওয়েতে লিখবো, দেয়ার ওয়াজ এ কেমন রাইজ? মডারেট রাইজ। মনে আছে কিনা? এটা কিন্তু আমরা শিখছি গত 3 দিন ধরে, এইগুলোই আমরা অ্যাপ্লাই করতেছি এখানে, একটু সাদায় আর কি, দ্যাটস ইট। সাবসিকুয়েন্টলি দেয়ার ওয়াজ এ মডারেট রাইজ। এখন এখানে আমরা ফ্রম টু ব্যবহার করছি, তাই তো? তো এখানে আমরা ফ্রম টু ব্যবহার করব না, এখানে আমরা ব্যবধানটা লিখব,
নাউন ওয়েতে ব্যবধান লেখার সময় বাই নাকি অফ? অফ। তাহলে নাউনের সাথে সাথেই অফটা বসাইতে হবে, তাই তো? মডারেট রাইজ অফ। ব্যবধানটা কত? 85 থেকে 100 হইলে 15। There was a moderate rise of 15 times. Alright? এখন আমরা এখানে লিখতে পারি যে from 1985 to 1995 অথবা between 1985 to 1995 অথবা এইখানে নাম্বারের ব্যবধানটা যেভাবে আমরা লিখছি সালের ব্যবধানটাও লেখা যাবে। অলরাইট, সালের ব্যবধানটা কত? হ্যাঁ, 85 থেকে 95। ইন দ্য নেক্সট 10 ইয়ার্স লেখা যাবে, আরেকটা ওয়ার্ড লেখা যাবে a decade. Nice. In the next decade. Excellent. তোরা ভালো স্টুডেন্ট তোমরা। So subsequently there was a moderate rise of 15 times in the next decade. রাইটিং খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে রাইটিং ইজ দ্য প্লেস হোয়ার ইউ শো ইউর ক্রিয়েটিভিটি। বেশি তোমরা লিখতে হচ্ছে মজা পাও। রিডিং লিসেনিং এ এই জিনিসটা একটু কম, বাট রাইটিং এ মজাটা একটু বেশি। এন্ড আই অলসো লাইক টিচিং রাইটিং মোর দেন রিডিং অর লিসেনিং। মুভিং অন। সো আমরা এটা লিখলাম 1995 পর্যন্ত। এরপরে কি হয়েছে? স্থির ছিল। তো এটা আমরা একসাথে লিখে ফেলি। এন্ড নাও যখন স্থির থাকে এটাকে বিভিন্ন ভাবে লেখা যায়, যেমন রিমেইন্ড সেম, রাইট? অথবা রিমেইন্ড স্টেবল, স্টেবল ছিল, অথবা রিমেইন্ড কনস্ট্যান্ট, যে কোনো একটা লেখা যাবে, অথবা স্টেড সেম, অথবা স্টেড স্টেবল, অথবা স্টেড কনস্ট্যান্ট। বুঝা গেছে? যে কোনো একটা লেখা যাবে। আমরা লিখলাম subsequently there was a moderate rise of 15 times in the next decade and stayed same অথবা remained same অথবা remained stable and remained stable। কততে স্টেবল ছিল? 100 এ। remained stable at 100 times per year কতদিন পর্যন্ত? until 2000। কি ওখানে? ও না, ওইটা লেখা তো at 100 times per year লিখা হবে। সেঞ্চুরি হচ্ছে আমরা নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করি না, সেঞ্চুরি হচ্ছে সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন তুমি যদি 100টা কলম নিয়ে আসো, তুমি বলতে পারবা না a century of pen, you cannot say that। হইছে কিনা? বুঝছে কিনা? Read it again. Looking into more detail, hamburgers were eaten 10 times per year. যখন তুমি পড়বা, let's say এখন যদি তুমি একজন স্টুডেন্টকে নিয়ে এসে বলো যে এই জায়গাটা পড়ো, সে যখন পড়বে তার মনে হবে বাপ রে বাপ কত কিছু লিখছে, রাইট? কত কঠিন লিখছে। কিন্তু আমরা জানি যে আমরা কি করছি এখানে। আমরা যা শিখছি এই 3 দিন, এই 3 দিনে শেখা থেকে মাত্র 3টা সেন্টেন্স নিয়ে আইসা বসাই দিছি। Looking into more detail, hamburgers were eaten 10 times per year in 1975. Then the number increased sharply to about 85 times per year in 1985. Subsequently, there was a moderate rise of 15 times in the next decade and remained stable at 100 times per year until 2000. Nice and easy. Remember, আমাদের প্যারাগ্রাফ কিন্তু শেষ হয়নি, কারণ আমাদের পিজ্জাটাও সেম প্যারাগ্রাফে লিখতে হয়। Now, point to be noted, my lord, যে পিজ্জার ব্রেকিং পয়েন্ট দেওয়া কয়টা? 1975 থেকে 1980 পর্যন্ত মনে করো যে মডারেটলি রাইজ পাইছে বা স্লাইটলি রাইজ পাইছে, ওকে? 1980 থেকে 1985 পর্যন্ত মডারেটলি রাইজ হয়েছে, 1985 থেকে 1995 পর্যন্ত শার্পলি রাইজ হয়েছে, তারপর 1995 থেকে 2000 পর্যন্ত স্থির হয়েছে। নাও হামবার্গারসে আমরা যেভাবে বাইঙ্গা লিখছি, পিজ্জারেও যদি আমরা এবার বাইঙ্গা লিখতে যাই তাহলে 1050টা ওয়ার্ডেও শেষ করা যাবে না, কিন্তু আমাদের শেষ করতে হবে 150টা ওয়ার্ডের মধ্যে। এই জন্য লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা যদি একের বেশি লাইন কোনো প্যারাগ্রাফের মধ্যে লিখি, তখন প্রথম লাইনটা আমরা ভেঙে এক্সপ্লেন করব, প্রত্যেকটা ব্রেকিং পয়েন্ট এক্সপ্লেন করব, আর পরবর্তী লাইনগুলোকে ছোট করে লিখবো, একসাথে লিখবো। কিভাবে? লেট মি শো ইউ।
রিমেম্বার এটা কিন্তু একই প্যারাগ্রাফে, ওকে? আমার জায়গা হচ্ছে না, এজন্য মিটাইতেছি। অলরাইট, এখানেও যেহেতু আমরা হামবার্গার লিখছি, এখন পিৎজাতে যাব, তার মানে হচ্ছে টপিক চেঞ্জ হচ্ছে। এগেইন একটা কোহেসিভ ডিভাইস ইউজ করতে হবে, সেটা হচ্ছে না, এখানে আমরা উইথ রিগার্ড লিখবো না, এখানে আমরা লিখবো সিমিলারলি, একই রকম ভাবে। Similarly, the consumption of pizza also showed an upward trend. ওকে, এরপরে দেখো এটা ছোট করে লিখবো, তো ছোট করে লিখলে অ্যাটলিস্ট দুইটা ব্রেকিং পয়েন্ট লিখতে হবে। 1975 থেকে 1995 পর্যন্ত বাড়ছে, যেভাবেই বাড়ুক, বিভিন্ন সময় বিভিন্ন স্পিডে বাড়ছে, বাট বাড়ছে। আর 1995 থেকে 2000 পর্যন্ত স্থির ছিল। সো যে অংশটুকু বাড়ছে শুধু এইটার আমরা একসাথে লিখব, ঠিক আছে? অলরাইট, সো আমরা কি লিখলাম? Similarly, the consumption of pizza also showed an upward trend, and এইরকম যখন কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, অনেকক্ষণ ধরে বাড়তে থাকে, এইটা মেনশন করার সময় আমরা লিখি kept increasing. kept increasing মানে ইনক্রিজ হইতে গেছে। কন্টিনিউয়াসলি যখন ইনক্রিজ হয় তখন আমরা বলি kept increasing। লাইক যখন আমরা বলি কাউরে বলতে চাই যে সোজা যাইতে থাকো, তখন কি বলি? keep going straight, keep going straight মানে চলতেই থাকো, কন্টিনিউয়াসলি চলতে থাকো। তো এরকম যখন কন্টিনিউয়াসলি বাড়তে থাকে তখন আমরা এটা বলবো past tense, এজন্য kept হইছে, kept increasing, and kept increasing until it reached, যতক্ষণ পর্যন্ত এটা পৌঁছাইছে। কত পৌঁছাইছে? কত? around 85 times per year in 1995, until it reached around 85 times per year in 1995. 85 times per year in 1995. Okay, nice. এরপরে কি হয়েছে? স্থির ছিল। However, the figure, এটা কিন্তু সেম প্যারাগ্রাফ, তাই তো? Nice. However, the figure stayed stable অথবা constant। আগে কি লিখছিলাম আমরা? remained কি লিখছিলাম? stable লিখছিলাম, তাহলে এখানে লিখব constant। The figure stayed constant for the rest of the timeline, পরবর্তী পুরো সময়টা জুড়ে। না, এখানে আচ্ছা লিখে ফেলো, তারপরে আমি বলি। এখানে একটা লক্ষণীয় বিষয়, লেডিজ এন্ড জেন্টলম্যান, খেয়াল করলে দেখবা আমরা যখন হামবার্গারের বিষয়টা বলছিলাম যে স্টেড কনস্ট্যান্ট বা স্টেবল, ওইখানে আমরা বলছি কোথায় স্টেবল ছিল, 100 টাইমস পার ইয়ার স্টেবল ছিল। কিন্তু পিৎজার ক্ষেত্রে স্টেড কনস্ট্যান্ট কোন জায়গায় কনস্ট্যান্ট ছিল, এই জিনিসটা আমরা বলি নাই কেন? নাইস। আগে হামবার্গারের ক্ষেত্রে আমরা এর আগের লাইনটা ছিল যে 15 বৃদ্ধি পাইছে, রাইট? 15 বৃদ্ধি পাইয়া কোথায় গেছে, 100 যে গেছে ওই জিনিসটা কিন্তু আমরা লিখিনি, শুধু বলছি 15 বৃদ্ধি পাইছে এবং এরপরে স্টেবল রয়েছে।
তো এই জন্য লিখতে হয়েছে যে 15 বৃদ্ধি পায় 100-তে গেছিল এবং 100-তে স্টেবল হয়েছে। কিন্তু এখানে আমরা অলরেডি বলছি যে এটা 1995-তে 85-তে গেছে এবং ওইখানে স্টেবল ছিল, এজন্য আবার এই কনস্ট্যান্ট স্টেট কনস্ট্যান্ট এট 85 বলার দরকার হয়নি। বুঝা গেছে? কঠিন নাকি সহজ? But it needs practice. All right? It needs practice. Without practice, you will forget whatever I just told you guys today. So এটা হচ্ছে প্রথম বডি প্যারাগ্রাফ। ওকে? পুরো বডি প্যারাগ্রাফটা, হ্যাঁ পুরো প্যারাগ্রাফটা পড়ো এবং বোঝার চেষ্টা করো কি লিখলাম। এরপর হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফ 2-তে লিখবো ফিশ এন্ড চিপস। ফিশ এন্ড চিপস এর বিষয়টা হচ্ছে, সেটা দেখো 1975 থেকে 1985 পর্যন্ত কমছে তারপর বাড়ছে। এই যে কমা বাড়া, এই বিষয়টা কি বলে? আপস এন্ড ডাউনস বলে। এবং এটার জন্য আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে, আমি লিখি 1 মিনিট, ফ্লাকচুয়েট। ফ্লাকচুয়েশন, এটা হচ্ছে নাউন। ফ্লাকচুয়েট এটা হচ্ছে ভার্ব। অলরাইট, রিমেম্বার আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফটাও কি ছোট করে লিখবো, তাই তো? এবং শুরু করব এগেইন আরেকটা কোহেসিভ ডিভাইস দিয়ে। এবং সেই কোহেসিভ ডিভাইসটা হবে, যেহেতু এটা ভিন্ন একটা জিনিস, এটা কমতেছে, এতক্ষণ আমরা বলতেছিলাম যেটা বাড়তেছে ওইটা নেই, এটা যেহেতু কমতেছে ভিন্ন একটা জিনিস, আমরা শুরু করব অন দা আদার হ্যান্ড, অন্যদিকে। অন দা আদার হ্যান্ড, the figure of fish and chips fluctuated for first 20 years. প্রথম 20 বছর এটা ফ্লাকচুয়েট করছে। 20 বছর নেই, 10 বছর, সরি। First 10 years. On the other hand, the figure of fish and chips fluctuated for the first 10 years and followed, এটা আমি একটু পরে বুঝিয়ে দিই, দাঁড়াও। Followed by, তার মানে কি এটা পরবর্তীতে কি আসছে, ঠিক আছে? It's a nice way of saying it. And followed by a continuous fall. Continuous fall মানে হচ্ছে continuously কমে গেছে, alright? And followed by a continuous fall until it reached, কত পৌঁছাইছে? 40 থেকে একটু নিচে, তাই তো? Just under 40 times per year, alright, in 2000. এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, যেটা খুবই ছোট হবে এবং সিম্পল হবে।